রাষ্ট্রীয় অনেক প্রতিষ্ঠানের কাছে দায়দেনা রেখে লাভের হিসেব কষছে বিমান। যথার্থতা নিয়ে প্রশ্ন, বিশেষজ্ঞের পরিচালনা যুগোপযোগী করার আশ্বাস মন্ত্রীর। 10 বছর ধরে ফাইলবন্দি পুলিশ সংস্কার প্রস্তাব, থেমে নেই প্রক্রিয়া, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। বাস্তবায়ন হলে কমবে রাজনৈতিক প্রভাব, বলছেন বিশ্লেষকরা। রেল লাইনের স্লিপারে লোহার পাতের পরিবর্তে বাঁশ ব্যবহার সম্পূর্ণ যৌক্তিক, দাবি রেলমন্ত্রীর। সহায়ক কাঠামো হিসেবে ব্যবহার হয়েছে, জানালেন অতিরিক্ত মহাপরিচালক। এটা কোনোভাবে অযৌক্তিক না, সম্পূর্ণভাবেই যৌক্তিক, শতভাগ যৌক্তিক। কার্যক্রম শুরুর 2 মাসের মধ্যেই ভাড়া বাড়িয়েছে অ্যাপস ভিত্তিক পরিবহন সেবা উবার। যাত্রী সেবা নিশ্চিতে দ্রুত নীতিমালা করার তাগিদ বিশেষজ্ঞদের। এবং ক্রাইস্টচার্চে টপ অর্ডারদের ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে 354 রানে নিউজিল্যান্ডকে অল আউট করেও হারের শঙ্কায় টাইগাররা। সময় সংবাদের সঙ্গে আছে আমি এস এম ইকবাল। গত 2 বছরে বাংলাদেশ বিমান প্রায় 600 কোটি টাকা লাভ করেছে। সংস্থাটি এমন দাবি করলেও বিশেষজ্ঞরা বলছেন এতে ফাঁকি রয়েছে। তারা বলছেন রাষ্ট্রীয় অনেক প্রতিষ্ঠানের কাছে দায়দেনা রয়েছে বিমানের, যার হিসেব না করে লাভের অঙ্ক কষছে বাংলাদেশ বিমান। এ অবস্থায় বিমানকে আরও যুগোপযোগী করতে আধুনিকায়ন সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমানমন্ত্রী। তারিকুজ্জামান শিমুলের রিপোর্ট। কর্পোরেশন আমলের একের পর এক লোকসানের মুখে ব্যবস্থাপনায় পরিবর্তনের বৈধতা দিয়ে 2007 সালে বাংলাদেশ বিমানকে সরকারি মালিকানাধীন কোম্পানি হিসেবে ঘোষণা করে সরকার। এরপর প্রথম 2 বছর লাভ করলেও শ্রমিক অসন্তোষ সহ নানা সমস্যায় 2009-10 অর্থ বছর থেকে আবারও লোকসান দিতে থাকে প্রতিষ্ঠানটি। বিমান কর্মকর্তারা বলছেন একটানা 5 বছর লোকসান গোনার পর আশার আলো দেখতে শুরু করেছেন তারা। তাদের হিসাব অনুযায়ী সব খরচ খরচা বাদ দিয়ে 2014-15 অর্থ বছরে বিমান নেট মুনাফা করেছে প্রায় 324 কোটি টাকা। পরের বছর কিছুটা কমলেও বজায় রয়েছে লাভের ধারাবাহিকতা। চলতি অর্থ বছরেও লাভের এই ধারা বজায় থাকবে বলে জানিয়েছেন বিমানের কর্মকর্তারা। বিগত 2 বছর ধরে বিমান ধারাবাহিকভাবে মুনাফা করছে। যাত্রী পরিবহনের সংখ্যাও আমাদের বেড়েছে। পরিচালনা পর্ষদ তাদের সঠিক দিক নির্দেশনা এবং ব্যবস্থাপনার কাজ করে যাচ্ছেন এবং আমরা আশা করছি চলতি অর্থ বছর 2016 এবং 17 অর্থ বছরে এই মুনাফার ধারা অব্যাহত থাকবে। রাষ্ট্রীয় পতাকাবাহী এই প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আর কখনোই যেন মুখ থুবড়ে না পড়ে, সেজন্য এর আধুনিকায়ন সহ বিমানের সার্বিক ব্যবস্থাপনায় নানা পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী। একটা আশাব্যঞ্জক অবস্থা তৈরি হয়েছে। আর বিমানের এই লাভের ধারাটা রাখার জন্য আরো কিছু অ্যাকাউন্ট করে ফ্লিট থেকে বাড়ানোর ব্যবস্থা আমরা করব। তাদের যে রেভিনিউ সিস্টেম যেটা রয়েছে সেটাকে মডার্নাইজ করা হয়েছে, ডিজিটালাইজ করা হয়েছে। বাৎসরিক হিসেবে লাভজনক দাবি করা হলেও রাষ্ট্রীয় অনেক প্রতিষ্ঠানের কাছে বিশাল দায়দেনা রয়েছে বিমানের। তাই লাভের হিসাবের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। একটা এয়ারলাইনের অপারেটিং কস্টের 30 to 35% কস্টই হচ্ছে ফুয়েল কনজাম্পশন এবং অন্যান্য সিভিল এভিয়েশন আর আদার চার্জেস মিলে আরও কিন্তু অলমোস্ট কিন্তু 50% সেটা বাদ দিয়ে যদি লাভ হিসাব করা যায় তাহলে কিন্তু জিনিসটা ঠিক হবে না। বিমান যদি এই জিনিসটা ক্লিয়ার করে বলতো যে না আমরা সবকিছু আমাদের দেনা পাওনা যা আছে মিটিয়েই আমাদের এই লাভটা হচ্ছে, তাহলে আমরা সবাই তার বিমানকে সাধুবাদ জানাবো। গত কয়েক বছরে ছোট বড় মিলিয়ে বিমানের বহরে 6টি নতুন বিমান যুক্ত হয়েছে, যার সবগুলোই কেনা হয়েছে ঋণ চুক্তির ভিত্তিতে। তারিকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। 10 বছর ধরে ফাইলবন্দি হয়ে আছে পুলিশ সংস্কার প্রস্তাব, অথচ বাহিনীর প্রধান থেকে শুরু করে সবাই বলছেন সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে পুলিশের সংস্কারের কোনো বিকল্প নেই। সংস্কার হলে বাহিনীটির উপর থেকে রাজনৈতিক প্রভাব অনেকটাই কমবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া, ক্রমান্বয়ে পুলিশের আধুনিকায়নের কাজ এগিয়ে চলছে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। স্বাধীন বাংলাদেশে প্রথম পুলিশ সপ্তাহ হয় 1975-এর জানুয়ারিতে, যাতে অংশ নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দমনমূলক মানসিকতা ত্যাগ করে সেবার মনোভাব নিয়ে মানুষের কল্যাণে পুলিশকে কাজ করার তাগিদ দিয়েছিলেন বঙ্গবন্ধু। তোমরা স্বাধীন দেশের পুলিশ, তোমরা পাকিস্তানিদের শোষকদের পুলিশ নও। তোমাদের কর্তব্য জনগণকে সেবা করা, জনগণকে ভালোবাসা। এরপর কেটেছে 4 দশকের বেশি সময়। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার অন্যতম প্রধান দায়িত্বপ্রাপ্ত বাহিনী পুলিশ। 1861 সালের পুলিশ রেগুলেশন অব বেঙ্গল পিআরবি-কে ভিত্তি করে চলছে এই বাহিনী। যদিও পুলিশের সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে বারবারই। সবশেষ 2007 সালে সংস্কারের একটি উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি এখনো।
প্রস্তাবিত সেই খসড়ায় বলা হয়েছিল মহাপরিদর্শক থেকে শুরু করে পুলিশ সুপার পর্যন্ত কাউকেই পদায়নের 2 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত রাজনৈতিক চাপে বদলি করা যাবে না। পুলিশ বাহিনীতে নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে মন্ত্রী, এমপি বা কোনো প্রভাবশালী ব্যক্তির টেলিফোন কিংবা লিখিত বা মৌখিক সুপারিশ ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। জাতীয় পুলিশ কমিশন গঠন করে তার মাধ্যমে পুলিশ প্রধান নিয়োগ দিতে হবে। পুলিশ প্রধানের সুপারিশে সরকার জেলা পুলিশ প্রধান নিয়োগ করবে। বিশ্লেষকরা বলছেন 2007-এর সংস্কার প্রস্তাব বাস্তবায়িত হলে একদিকে পুলিশের জবাবদিহিতা বাড়বে, অপরদিকে পুলিশের উপর রাজনৈতিক প্রভাব কমবে অনেকটাই। যারা রাষ্ট্রের নীতিগুলো নির্ধারণ করছেন তাদের বোঝা এবং সেই বুঝে এরকম একটা নতুন আইন করে এরকম একটা পুলিশ সিস্টেম প্রবর্তন করা, যাতে করে জনগণকে সেবা দেওয়া যায়। পুলিশের যে সরঞ্জামাদির অভাব রয়েছে, টেকনোলজিক্যাল ক্যাপাসিটির অভাব রয়েছে, এইগুলোকে বৃদ্ধি করতে হবে। পুলিশ প্রধান বলছেন সংস্কারের তাগিদ অনুভব করছেন তারাও, আর সেই লক্ষ্যেই সম্মিলিতভাবেই দেওয়া হয়েছিল প্রস্তাবনা। আমরা যেভাবে প্রস্তাব দিচ্ছি সেটা সেটাই যে সরকার করবে সেটাও আমরা চাই না। যদি মনে করে সেগুলি কোনো পরিবর্তন, মার্জন, সংযোজন দরকার হয় সেটাও তারা করতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন 2007-এর সংস্কার প্রস্তাব বিবেচনায় নিয়ে কাজ করছেন তারা। সংস্কার যখন যেটা প্রয়োজন সেটা কিন্তু হচ্ছে, এবং যেগুলো 2007 সালে পুলিশ সংস্কারের উদ্যোগ ছিল সেগুলো কিন্তু যে সমস্ত রিকমেন্ডেশন ছিল সেগুলি অ্যাডপ্ট হচ্ছে ক্রমান্বয়ে। নানা সীমাবদ্ধতার মাঝেও পুলিশ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের সংস্কারের তাগিদ অনুভব করছেন সবাই, কিন্তু বাস্তবতা হচ্ছে সংস্কারের উদ্যোগ নেওয়ার পর বেশ কবছর কেটে গেলেও এখনো আলোর মুখ দেখেনি তা। সংশ্লিষ্টরা বলছেন যত দ্রুত বাস্তবায়ন হবে পুলিশের সংস্কার, ততই লাভবান হবেন দেশের মানুষ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। কার্যক্রম শুরুর 2 মাসের মাথায় ভাড়া বাড়িয়েছে অ্যাপস ভিত্তিক পরিবহন সেবা উবার। এর আগে বিআরটিএ সহ সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের অনুমতি ছাড়াই কার্যক্রম শুরু করায় বিতর্কের জন্ম দেয় সংস্থাটি। চালক ও যাত্রী উভয়ের কাছেই জনপ্রিয় হওয়ায় নিরাপত্তা নিশ্চিতে দ্রুত নীতিমালা করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। আইন তৈরির কাজ চলছে বলে জানিয়েছে বিআরটিএ। ঠিক আছে স্যার, আপনি ওয়েট করেন, আমি আসতেছি স্যার, আমার তো 10 মিনিট সময় লাগবে। এভাবেই মোবাইলের অ্যাপসে অন্য প্রান্ত থেকে কল করা যাত্রীকে গন্তব্যে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করছিলেন এই চালক। গত বছর 22 নভেম্বর চালুর পর থেকেই নিজের প্রাইভেট কারটিকে উবারে নিবন্ধন করে ভালোই উপার্জন করছেন তিনি। চুক্তিভিত্তিক দিনব্যাপী ভাড়ার চেয়ে উবার চালিয়ে বেশি লাভ হচ্ছে বলে জানিয়েছেন আরো অনেক চালক। আমাদের ব্যাঘাত দূর হয়েছে এবং সবাই খুশি। সোজা কথা, যাত্রী যারা আছে সবাই স্বাগতম জানাচ্ছে আর কি। কোনো অন্য যাত্রীও করতে পারবে না, ড্রাইভারও করতে পারবে না। এর জন্য যে ড্রাইভারের ওখানে ভোটার আইডি কার্ডের ফটোকপি আছে, ড্রাইভার পাসপোর্ট সাইজের ছবি আছে, লাইসেন্স আছে। তবে সম্প্রতি ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার থেকে ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায় উবার। আগে কিলোমিটার প্রতি 18 টাকা থাকলেও নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে 21 টাকা। বেস ভাড়া থাকছে আগের মতোই 50 টাকা, আর যাত্রা বিরতিতে গুনতে হবে 50 টাকা। 20% বাড়বে বলছে। আমার মনে হয় কিছু ক্ষেত্রে ইফ ইউ গেট দ্য সেম সার্ভিস, ভালো সার্ভিস আমি প্রস্তুত দিতে, কমফোর্টের জন্য। কিন্তু যদি বাড়তেই থাকে দেন ইটস ভেরি ডিফিকাল্ট টু অ্যাডজাস্ট। উবার মাঝে মাঝে নতুন আইন তৈরির জানান দিলেও কল ধরার ক্ষেত্রে বিড়ম্বনার কথা জানান ড্রাইভারেরা। নিয়ম হলো আমাদের কল করা, কিন্তু ওই কলটা করতে গেলে দেখা যায় আমাদের ওই গাড়িটা সাইড করতে হবে, কারণ নাম্বার আমি গাড়ি চালানো অবস্থা তার নাম্বার ওই করা সম্ভব না। তখন তো আমি গাড়িটাও সাইড করতে পারতেছি না। এক জায়গায় যেন বামে আমি সাইড করবো রাস্তার সাইডে, ওই জায়গায় সার্জেন্ট আমাকে ধরবে। আইনের কাঠামোর মধ্যে আনতে পারলে যখন তখন চাইলেই ভাড়া বাড়াতে পারবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ট্যাক্সি ক্যাবগুলো যদি কম দামে চলে আসে এবং উবারের সমপরিমাণ রেটের মধ্যে আসে, এবং তারা যদি চায় যে আমরা উবারের অ্যাপের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হতে চাই, আই এম শিওর উবার উইল ওয়েলকাম দেম। সরকার মনে করে যে না, একটা আইন করা দরকার। আমরা এবং আমি শিওর উবারও প্রস্তুত আছে যে হ্যাঁ, আইন করে হলেও এই সার্ভিসটাকে চালু রাখা উচিত। উবারের কাছ থেকে তেমন কোনো সাড়া পাওয়া না গেলেও আইন প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছে বিআরটিএ। আমরা তো তাদের ঠিকানাই জানি না, আমরা নিজে থেকে তো তাদের সাথে যোগাযোগ করতে চেয়েছি। তাদের তো কোনো হোয়ার অ্যাবাউটে আমাদের জানা। এটা কতটা সাথে জনগণের মঙ্গল নিহিত আছে, এটা কতটা জনগণ সেটার স্বাচ্ছন্দ্য বোধ করবে, এগুলো অবশ্যই আমরা ইতিবাচকভাবে এটা দেখবো। আমরা যাত্রীবান্ধব হওয়ায় ভাড়া আর না বাড়াতে উবারের প্রতি আহ্বান জানিয়েছেন সাধারণ যাত্রীরা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে। চাঁদাবাজি ও হয়রানি বন্ধ সহ 12 দফা দাবিতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায় চলছে পণ্যবাহী পরিবহন ধর্মঘট। জ্বালানি তেল সহ প্রয়োজনীয় পণ্য পরিবহন বন্ধ। এবং 21শে বইমেলাকে সামনে রেখে উৎসবের আমেজ প্রকাশনা জগতে। দিনরাত সরগরম ছাপাখানাগুলো নির্ধারিত সময়ে বই হাতে পেলে চলছে ব্যাপক কর্মযজ্ঞ।
দেশের কয়েকটি স্থানে রেল লাইনের স্লিপারে লোহার পাতের পরিবর্তে বাঁশ ব্যবহারকে সম্পূর্ণ যৌক্তিক বলে দাবি করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঢাকার মধ্যে চলাকালীন মহানগর প্রভাতী ট্রেনের নতুন কোচ উদ্বোধন করতে এসে তিনি একথা জানান। অনুষ্ঠানে রেলের অতিরিক্ত মহাপরিচালক জানান, স্লিপারে বাঁশ ব্যবহার কাঠামো হিসেবে ব্যবহার করা হয়েছে। চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় বেশ কয়েকদিন ধরেই লালমনিরহাট ও মৌলভীবাজারে রেল লাইনের ব্রিজগুলোর স্লিপারে বাঁশ ব্যবহারের অভিযোগ ওঠে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা কথা না বললেও সোমবার সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঢাকার মধ্যে চলাচলকারী মহানগর প্রভাতী ট্রেনের নতুন কোচ উদ্বোধন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন রেলমন্ত্রী। রেলের ক্ষতিগ্রস্ত স্লিপার পুনর্নির্মাণ না করে বাঁশ ব্যবহারকে যৌক্তিক হিসেবে ব্যাখ্যা দিলেন অতিরিক্ত মহাপরিচালক ও মন্ত্রী। স্টিলের পাত দেওয়ার কথা, কিন্তু যেহেতু ওটা দেওয়ার পরে চুরি হয়ে যায়, ফ্রিকোয়েন্টলি চুরি হয়, সেই জন্য আমরা এখানে বাঁশের ফালি অথবা অন্য কোনো ইয়ে দিয়ে আমরা এটাকে জাস্ট এটা আটকে রাখি। এটা কিন্তু কোনো রেলের কোনো লোড বহন করে না, এটা স্ট্রাকচারের অংশও না, এটা কোনোভাবে অযৌক্তিক না, সম্পূর্ণভাবেই যৌক্তিক, শতভাগ যৌক্তিক। রেলের কাঠামোগত কোনো অংশ না হলেও শুধু সহায়ক হিসেবে দেয়া হয়েছে বলে জানান রেলমন্ত্রী মুজিবুল হক। বাঁশের দ্বারা কোনো ট্রেন চলে না, আমাদের এটাকে শুধু সহায়ক হিসেবে, যাতে সহায়ক হিসেবে দেওয়া হয়েছে। আজকে আপনারা পত্রিকায় দেখবেন একদম ক্লিয়ারভাবে আমরা এই ব্যাপারে সমগ্র জনসাধারণের অবগতির জন্য বিজ্ঞপ্তি আকারে আমরা বিভিন্ন পত্রিকায় জানিয়ে দিয়েছি। এ সময় মন্ত্রী জানান, 2018 সালের মধ্যে দেশের সব ট্রেনে নতুন কোচ সংযোজন করা হবে। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। চাঁদাবাজি ও হয়রানি বন্ধ সহ 12 দফা দাবিতে মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে খুলনা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। ধর্মঘটের কারণে সকাল থেকে খুলনা খালিশপুরের পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রয়েছে। ধর্মঘটে ট্রাক, কাভার্ড ভ্যান সহ সব পণ্যবাহী পরিবহন বন্ধ রয়েছে। এতে জ্বালানি তেল সহ প্রয়োজনীয় বিভিন্ন পণ্য পরিবহন বন্ধ রয়েছে। গত 21 জানুয়ারি খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ধর্মঘটে ডাক দেওয়া হয়। ফেরীঘাটে চাঁদাবাজি ও হয়রানি বন্ধ সহ 12 দফা দাবিতে মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের জন্য দক্ষিণ পশ্চিমাঞ্চলে পণ্যবাহী পরিবহন ধর্মঘট চলছে। এই মুহূর্তে খুলনার খালিশপুরে আছেন সহকর্মী তরিকুল ইসলাম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল। ধন্যবাদ ইকবাল। খুলনা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায় পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে আজ থেকে কিন্তু ধর্মঘট চলছে এবং এটি অনির্দিষ্টকালের ধর্মঘট। এবং এর ফলে কিন্তু খুলনার খালিশপুরের যে কাশীপুর এলাকার যে পদ্মা, মেঘনা, যমুনা যে তেল ডিপো রয়েছে, জ্বালানি তেল উত্তোলনের যে জায়গাগুলো, সেখানে কিন্তু থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রয়েছে এবং শ্রমিকরা কিন্তু তাদের ট্রাকগুলো টার্মিনালে রেখে তারা কিন্তু এই যমুনা অয়েল, পদ্মা অয়েল এবং মেঘনা অয়েল কোম্পানির সামনে তারা অবস্থান করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গেটে পুলিশি প্রহরা রয়েছে এবং শ্রমিকরা অবস্থান করছেন এবং এখানে কিছু খুচরা যারা তেল বিক্রিকারী তারা কিন্তু ভ্যান নিয়ে তারা অপেক্ষা করছেন যে কখন ধর্মঘট প্রত্যাহার হয় এবং তারা এই তেল সংগ্রহ করবেন। এবং আমরা যেটি দেখেছি যে সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে, অর্থাৎ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার বিভিন্ন জেলা থেকে কিন্তু যে ট্রাকগুলো এসেছে তারা তেল সংগ্রহ করার জন্য, ট্যাঙ্ক লরি, সেগুলো কিন্তু অবস্থান করছে টার্মিনালে এবং একটু আগে এখান থেকে বেশ কিছু ট্রাকগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এবং পাশাপাশি যে এই ধর্মঘটের আওতায় রয়েছে ট্রাক এবং কাভার্ড ভ্যান। আমরা দেখতে পেয়েছি যে খুলনার স্ট্যান্ড রোড এবং খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালের পাশে ট্রাক টার্মিনাল রয়েছে। সেই ট্রাক টার্মিনালেও আমরা দেখেছি যে সেখানে কিন্তু ট্রাক পণ্য আনা নেওয়া বন্ধ রেখেছে এবং কাভার্ড ভ্যানও আমরা শহরে আমরা দেখি নাই যে কম দেখতে পেয়েছি, দু একটি ছাড়া কাভার্ড ভ্যানের সংখ্যা কিন্তু আসলে কম দেখা গেছে। তো আপনারা জানেন যে 12 দফা যে দাবিগুলো রয়েছে, দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে চাঁদাবাজি এবং হয়রানি পুলিশের, এগুলো বন্ধ করা। দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন এবং পৌরসভায় প্রবেশ করতে গেলে টোল আদায় যেটি হয় সেগুলো বন্ধ সহ বিভিন্ন ধরনের দাবিতে। এবং পাশাপাশি গত বছর সীতাকুণ্ড থানায় যে 400 ট্রাক ড্রাইভারের নামে মামলা হয়েছিল এবং পেট্রাপোল সীমান্তে, সেখানে ভারতের পেট্রাপোল সীমান্তে শ্রমিক হয়রানি বন্ধ,
এই সহ নানা দাবিতে কিন্তু তারা এর আগেও বিভিন্ন তারা তাদের কার্যক্রম করেছিল। তো তারই অংশ হিসেবে কিন্তু আজকে যে 12 দফা দাবিতে যে ধর্মঘট চলছে এর কিন্তু খুলনা প্রেস ক্লাবে 21 তারিখে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আলটিমেটামের মাধ্যমেই কিন্তু তারা এই ধর্মঘট করছে। তো তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘটটি চলবে। তো এই ছিল ইকবাল আমার কাছে খুলনার পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা যে ধর্মঘটের সর্বশেষ। দর্শক, 12 দফা দাবিতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায় চলছে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট। সে খবর জানাতে খুলনা খালিশপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। সময় সংবাদ আরও থাকছে। নাব্য সংকট, পর্যাপ্ত জেটি আর শেডের অভাবে বিপর্যয়ের মুখে উত্তরাঞ্চলের বাঘাবাড়ি নৌবন্দর। নষ্ট হচ্ছে সার, ব্যাহত হচ্ছে তেল সরবরাহ। 21শে বইমেলাকে সামনে রেখে উৎসবের আমেজ এখন প্রকাশনা জগতে। দিনরাত সরগরম ছাপাখানাগুলো। নির্ধারিত সময়ে বই হাতে পেতে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। তবে কর্মী সংকট থাকায় কিছুটা শঙ্কায় প্রকাশকরা। এবার প্রায় 50 লাখ বই ছাপার আশা বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শুলি। বাঙালির প্রাণের উৎসব অমর 21শে বইমেলা দোরগোড়ায়। মেলায় লাখ লাখ পাঠকের সমাগম হওয়ায় পুঁজি উঠিয়ে নিতে সৃজনশীল বইয়ের 70% প্রকাশ করা হয় বইমেলা উপলক্ষে। তাই দেশে বইয়ের সবচেয়ে বড় এই মেলাকে সামনে রেখে এখন উৎসবের আমেজ বাংলা একাডেমি, বাংলা বাজার, আরামবাগ সহ রাজধানীর ছোট বড় সব ছাপাখানা। আমরা প্রস্তুতি নিচ্ছি অনেকদিন আগে থেকে, এখনো চলছে। চেষ্টা করি মেলার প্রথম থেকেই সবগুলো নতুন বই মেলায় পাঠকদের সামনে উপস্থাপন করার জন্য। প্রায় 130 থেকে 40টা বই প্রকাশিত হবে, তার মধ্যে কবিতা, গল্প, উপন্যাস। সবশেষ বই মেলায় বিক্রি ভালো হওয়ায় এবার অনেক নতুন লেখকের বৈচিত্র্যময় বিষয় বই আনছে ছোট বড় সব প্রকাশনা সংস্থা। ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে ফেব্রুয়ারি বইমেলা, আর ফেব্রুয়ারিকে সামনে রেখে আমরা সবসময় নতুন বই প্রকাশ করি। এবার আমি একসাথে অনেকগুলো নতুন লেখককে বইমেলায় নিয়ে আসছি। বইমেলা যদি ভালো হয় আমার এই উদ্যোগটা সফল হয়ে যাবে। মেলার পরিধি অনেক বাড়ছে এবং গত বছর প্রায় রেকর্ড পরিমাণের সেল টোটাল মেলা ছিল। আশা করতেছি এবছর আমরা প্রায় দ্বিগুণ বই করতে পারবো। মেলার সময় ঘনিয়ে আসায় রাত দিন বিরামহীনভাবে চলছে বই ছাপার কাজ। এই মৌসুমে আয় বেশি হওয়ায় খুশি ছাপাখানা ও বই বাঁধাই শ্রমিকরা। তবে মেধাবী প্রকাশনা কর্মীর অভাবে মানসম্মত বই প্রকাশও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর অল্প কিছুদিন বাকি আছে বই মেলা, তো এখন রাত দিন 24 ঘন্টা কাজ করতেছে। কাজ করতে ভালো লাগে, টাকা পয়সা পাচ্ছি। আমাদের এখানে বাদাইখানায়, ছাপাখানায় অদক্ষ অশিক্ষিত লোকের সংখ্যা বেশি। শিক্ষিত মানুষ যখন আসে না, এটা ভালো এডিটর যখন আসে না, ভালো গ্রাফিক ডিজাইনার যখন আসে না, তখন কি হচ্ছে বইয়ের উৎপাদন মানটা খারাপ হচ্ছে। গত বই মেলায় প্রায় 3500 বই ছাপা হয়েছিল। বিক্রি হয়েছিল 40 কোটি টাকার বই। প্রকাশকদের প্রত্যাশা এবার এই সংখ্যা আরো বাড়বে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের মেডিকেল বর্জ্য পরিশোধনাগার শিল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ভারতের একটি বেসরকারি প্রতিষ্ঠান। কমনা বায়োমেডিকেল ওয়েস্ট ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস বা CBWTF পদ্ধতি বাংলাদেশের 4টি প্রকল্পের মাধ্যমে বর্জ্য শোধন করতে চায় তারা। এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে BCCI সভাপতি কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের বাইরে B2B সম্মেলনের অংশ হিসেবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ FBCCI শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন কলকাতার গ্রিনটেক সংস্থার কর্মকর্তারা। এতে বাংলাদেশে মেডিকেল বর্জ্য পরিশোধনাগার নির্মাণের আগ্রহ প্রকাশ করে সংস্থাটি। প্রতিদিন হাসপাতালগুলো থেকে যে হাজার হাজার টন বিষাক্ত ও ক্ষতিকর বর্জ্য তৈরি হয় তা যেখানে সেখানে ফেলে পরিবেশ দূষণ না করে পরিকল্পিত উপায়ে পরিশোধনের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করা সম্ভব বলেও জানায় সংস্থাটির কর্মকর্তারা। আমরা এখন ওই ওয়েস্টটাকে হসপিটাল থেকে সেগ্রিগেট করে নিয়ে আমাদের প্ল্যান্টে নিয়ে চলে আসছি। আর যেটা হ্যাজার্ডাস ওয়েস্ট, হিউম্যান অ্যানাটমিক্যাল ওয়েস্ট, ওটা 1100 ডিগ্রি 1200 ডিগ্রি টেম্পারেচারে আমাদের হেভি ইনসিনারেটরে ওইটাকে পুড়িয়ে দিচ্ছি। অ্যান্টি পলিউশন কন্ট্রোল ডিভাইসেস দ্বারা আমরা ধোঁয়াটাকে কন্ট্রোল করে ফাইনালি চিমনি থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে ওইটা দ্যাট এয়ার ইজ অ্যাজ গুড অ্যাজ নর্মাল এয়ার। বৈঠকে বাংলাদেশে এ ধরনের প্রকল্প নেই উল্লেখ করে ভারতের এই বিনিয়োগকারী প্রতিষ্ঠানটির প্রস্তাবকে স্বাগত জানান FBCCI-এর সভাপতি। সেন্ট্রালি যদি ওনারা এরকমভাবে ফ্যাক্টরি করেন, সেখানে 50 থেকে 100 কোটি টাকা ওনারা ইনভেস্ট করবেন এবং ওনারাই সব হসপিটাল থেকে স্পেশালাইজড গাড়ি দিয়ে এবং প্যাকেটসে এগুলো তারা নিয়ে আসবেন, নিয়ে এসে ওনারা এটা ডিসপোজ করবেন এবং ওনাদের সাথে যে কোনো একটা বড় হসপিটাল কিংবা যারা এসব ব্যবসা করতে রাজি আছেন
তাদের সাথে জয়েন্ট ভেঞ্চার করে দেবো। বর্তমানে কলকাতা এবং শিলিগুড়িতে এ ধরনের দুটি প্ল্যান্ট পরিচালনা করছে গ্রিনটেক। প্রতিদিন হাসপাতালগুলো থেকে কয়েক হাজার টন বর্জ্য সংগ্রহ করে তা বিশেষ উপায়ে পুড়িয়ে ফেলা হয়, আর বিশেষ পদ্ধতি অবলম্বন করায় এতে পরিবেশের কোনো ক্ষতি হয় না বলেও দাবি সংস্থাটির। এছাড়া শিগগিরই সংস্থাটির একটি প্রতিনিধি দল ঢাকায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করবেন বলে গ্রিনটেকের পক্ষ থেকে জানানো হয়। সময় সংবাদ, কলকাতা। উত্তরের জেলাগুলোতে জ্বালানি তেল ও সারের চাহিদার সিংহভাগই সিরাজগঞ্জের বাঘাবাড়ির অয়েল ডিপো ও নৌবন্দর থেকে সরবরাহ করা হয়। কিন্তু নাব্য সংকট, পণ্য খালাসের জন্য জেটির অভাব এবং পর্যাপ্ত শেড না থাকায় বিপর্যয়ের মুখে পড়েছে উত্তরাঞ্চলের প্রধান এই নৌবন্দর। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোম্পানিগুলো। অবশ্য কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন দ্রুতই সমাধান করা হবে বন্দরের সমস্যার। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। দেশের উত্তরাঞ্চলে জ্বালানি তেল ও সারের চাহিদার 90% বাঘাবাড়ি রিফাইন অয়েল ডিপো ও নৌবন্দর থেকে সরবরাহ করা হয়। এখান থেকে প্রতিদিন 27 লাখ লিটার জ্বালানি তেল ও হাজার হাজার বস্তা রাসায়নিক সার সরবরাহ করা হয় উত্তরের বিভিন্ন জেলায়। কিন্তু নাব্য সংকট, পণ্য খালাসের জন্য জেটির অভাব, পর্যাপ্ত শেড না থাকায় বাধাগ্রস্ত হচ্ছে বন্দরের কার্যক্রম। শেড না থাকার কারণে খোলা আকাশের নিচে সারের বস্তা রাখা হচ্ছে, এতে নষ্ট হচ্ছে সারের গুণগত মান। বাঁশ ভেঙে যায়, আবার কাঠ ভেঙে যায়, এবার সুবিধা আমার তো জেটি হইতে আমাদের সুবিধা হইতো। ডাম্পিং এর জায়গাও ভালো না, নিচে বৃষ্টির বাদলে ভিজে যায়। লক্ষ লক্ষ টন সার এখানে আসে, সেই সারগুলো আমরা সঠিকভাবে নিরাপদভাবে আমরা রাখতে পারছি না। যদি শেড থাকে তাহলে একটু সুবিধা হতো, মালগুলো ড্যামেজ হতো না, মালের নিরাপত্তা থাকতো। স্বাভাবিকভাবে রাসায়নিক সার ও পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য নদীতে 10 ফুট পানির গভীরতা দরকার হলেও বাঘাবাড়ি থেকে দৌলদিয়া পর্যন্ত বিভিন্ন পয়েন্টে পানির গভীরতা কমে 7 থেকে 8 ফুটে দাঁড়িয়েছে। এসব চ্যানেলে প্রায় আটকা পড়ছে বন্দরমুখী জাহাজগুলো। আপের থেকে একটা জাহাজ ডাউনে নামবে, ডাউনের থেকে আপের দিকে উঠবে, এরকমের জায়গা নেই, সংকীর্ণ, খুবই সংকীর্ণ। ওইসব জায়গায় দুর্ঘটনা ঘটে অনেক সময়। পদ্মা থেকে মাল কেটে এই জায়গায় হাফ পার্সেন্ট মাল কেটে অল্প মাল নিয়ে আসতে হয়, খরচটা বেশি পড়ে যায়। অবশ্য বাঘাবাড়ি বন্দরের এই কর্মকর্তা আশ্বাস দিলেন সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে। এই নদীবন্দরটি দ্বিতীয় সারি থেকে প্রথম সারি নদীবন্দরে রূপান্তরিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং নৌপরিবহন মন্ত্রীর আন্তরিক একটা প্রচেষ্টা রয়েছে। আমরা আশা করছি যে অতি দ্রুত যে সমস্যাগুলো রয়েছে, জেটির সংকট বা অন্যান্য সেগুলো সমাধান হবে। দেশের উত্তরের 16 জেলার রাসায়নিক সার, জ্বালানি তেল ও কয়লা নৌপথে আসে এই বাঘাবাড়ি নৌবন্দর দিয়ে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। সিলেট কেন্দ্রীয় কারাগারে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 5 আসামির মৃত্যুর সঙ্গে লড়ছেন। অচল ও অক্ষম হয় অন্যের সাহায্য ছাড়া কিছুই করতে পারেন না তারা। মানবিক কারণে রাষ্ট্র এদের দ্রুত মুক্তি না দিলে কারাগারে মৃত্যু হতে পারে বলে আশঙ্কা জেলা ম্যাজিস্ট্রেটের। দিগেন সিংহের ছবিতে আব্দুল হাদের রিপোর্ট। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তসলিম সাজা খাটছেন 23 বছর ধরে, বয়স এখন 76 বছর। এতটাই অসুস্থ যে ঠিকমতো কথা বলতে পারেন না। আলসার, টিউমার সহ নানা জটিল রোগে আক্রান্ত তিনি। তার মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লায়াস মিয়া পারছেন না হাঁটা চলা করতে। ডান পাশ প্যারালাইজড, বয়স 65-র কাছাকাছি। আর 66 বছরের বৃদ্ধা আঙ্গুরুন্নেসা চোখে দেখতে পারেন না ভালো করে। শেষ বয়সে এসে অসহায় এই মানুষগুলোর চাওয়া মরণ যেন হয় স্বজনদের স্পর্শে। আমার প্যারালাইসিস, আমি ওখানে বাইক গিয়ে আমার জীবনের সামনে মরতে পারি, উঠতাম বইতাম পারি না, চৌকেও দেখি না, একটা ডায়াবেটিস হয়ে গেছে। কি আমার যদি আল্লাহ রাস্তায় মুক্তি কান দেন আমি বাঁচিলাম। কারা কর্তৃপক্ষ জানায় এরা এতটাই অচলক্ষণ যে বাইরে গিয়ে অপরাধ করার সক্ষমতা নেই। মানবিক কারণে তারাও চান বন্দীরা মৃত্যুর সময় যেন পরিবারের পাশে থাকার সুযোগ পান। তারা হাঁটতে পারে না অপরের সাহায্য ছাড়া, বিশেষ করে মনে করেন তারা স্ট্রোক, প্যারালাইজড, পার্কিংস, হাইপারটেনশন এই সমস্ত রোগে আক্রান্ত। তাদের বয়সও হয়েছে অনেক এবং তারা অনেক একা একা চলাফেরা করতে পারেন না। এখন আমার মনে হয় না যে তারা বের হয়ে গেলে আবার নতুন করে কোনো অপরাধে জড়িয়ে পড়বেন, এমন সম্ভাবনা নেই বললেই চলে। এমন 7 জন বন্দীর মুক্তির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন জেলা ম্যাজিস্ট্রেট। তবে কদিন আগে 2 জন মারা গেছেন। বাকি 5 জনের বিষয়ে এখনো আমরা কোনো নির্দেশনা পাইনি। এটা একটা সুযোগ আছে, যদি নির্দেশনা পাই তাহলে আমরা ছেড়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি। সিআরপিসির 401 ধারা অনুযায়ী অচলক্ষম বন্দীদের মুক্তি দেওয়ার এখতিয়ার আছে রাষ্ট্রপতির। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট।
যশোরে সাগরদাড়িতে জমে উঠেছে সপ্তাহব্যাপী মধুমেলা। দেশের বিভিন্ন প্রান্তের মধু ভক্ত সহ দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। বেচাকেনা নিয়ে খুশি বিক্রেতারা। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 193তম জন্মবার্ষিকীতে আয়োজিত এই মেলা শেষ হবে আগামী 27 জানুয়ারি। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃথার তথ্যে ডেস্ক রিপোর্ট। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। কবিতাটি যশোরের সাগরদাড়ির কপোতাক্ষ নদের সাথে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের আত্মিক সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। বাংলা সনেটের স্রষ্টা মহান কবির স্মৃতিকে স্মরণ করে তার পৈতৃক বাড়ির সামনে প্রতি বছর আয়োজন করা হয় মধুমেলার। প্রথম দিন থেকেই মেলা প্রাঙ্গণে ভিড় করছেন দর্শনার্থীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন মধুভক্তরা। মেলায় যাত্রা, সার্কাস, জাদু প্রদর্শনী, বিচিত্রা অনুষ্ঠান, ইঞ্জিন ট্রেন, মৃত্যুকূপ, নাগরদোলা সহ বিনোদনের জন্য নানা আয়োজন রয়েছে। মেলার ফাঁকে অনেকেই ঘুরে দেখছেন মহাকবির বাস্তুভিটাও। ফ্যামিলি নিয়ে আসছি, আপনার মেলায় ঘুরলাম, মধুসূদনের বিভিন্ন জিনিসপত্র আসবাবপত্র দেখলাম। তার কবিতার সংকলন আছে তার বাসার ভিতরে, সেগুলো আর কি দেখতে আসলাম। ট্রেনে উঠছি, আরো অনেক কিছুতেই উঠছি। মধুমেলাকে ঘিরে গ্রামীণ মেলায় শিশুদের রকমারি খেলনা, খাবার ও গৃহস্থালী পণ্য সহ অসংখ্য পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। দাম আর বেচাকেনা নিয়ে খুশি ক্রেতা বিক্রেতা। খুবই ভালো লেগেছে, আর জিনিসপত্র যে কস্ট মোটামুটি মানে নাগালের মধ্যে আছে। বিভিন্ন ঝিনুকের সামগ্রী পাইছি যেগুলো সাধারণত কক্সবাজার ছাড়া পাওয়া যায় না। 10-12 বছর ধরেই আসি, কিছু না কিছু লাভ হয় আর কি। বেচাকেনা মোটামুটি ভালো হয়েছে, কাস্টমার আসা যাওয়া আছে। ঐতিহ্যের এ মেলায় দর্শনার্থীদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা। 200 পুলিশ সদস্য সাদা পোশাকে তাদেরকে নিয়োজিত করছি। জেলা প্রশাসনের সার্বক্ষণিক সহযোগিতায় 2 জন ম্যাজিস্ট্রেট থাকবেন এবং স্থানীয় ইউএনও থাকবেন। মহাকবির স্মৃতি ধরে রাখতে 1890 সাল থেকে স্থানীয় সংগঠনের পক্ষ থেকে প্রতি বছর আয়োজন করা হয় মধুমেলা। পরবর্তীতে 1994 সাল থেকে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উদ্যোগে বড় পরিসরে শুরু হয় মধুমেলার পথচলা। সময় সংবাদ, যশোর। মাদারীপুরে ভয়াবহ আগুনে পুড়ে গেছে 16টি দোকান। ভোরে সদর উপজেলার মুস্তাফাপুর বাজারে এ ঘটনা ঘটে। মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, ভোরে ওই মার্কেটের একটি হার্ডওয়্যারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে মাদারীপুর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1.5 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে 2টি স্বর্ণের, 2টি সারের দোকান সহ বেশ কয়েকটি হার্ডওয়্যারের দোকান ছিল। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের জর্জিয়া ও মিসিসিপিতে প্রচণ্ড ঝড়ে এ পর্যন্ত অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে 150 মানুষ। কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ সেন্ট্রাল জর্জিয়ার উপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোতে এ পর্যন্ত 14 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের বেশিরভাগই কুক, ব্রুকস এবং বেরিয়ান কাউন্টি এলাকার বাসিন্দা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ঘর, বাড়ি ও স্থাপনা। পরিস্থিতি মোকাবেলায় ওই অঞ্চলের 7টি কাউন্টিতে জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে। এর আগে দক্ষিণাঞ্চলীয় মিসিসিপিতে টর্নেডোর আঘাতে অন্তত 4 জনের মৃত্যু হয়। ক্ষতিগ্রস্ত হয় প্রায় 480টি ঘরবাড়ি ও দোকানপাট। এদিকে ফ্লোরিডার উত্তরে ও জর্জিয়ার দক্ষিণাঞ্চলে আরও টর্নেডো আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। 45তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার 2 দিনের মাথায় জেরুজালেমে ফের বসতি স্থাপন শুরু করেছে ইসরায়েল। রোববার পৌর কর্তৃপক্ষ পূর্ব জেরুজালেমে নতুন করে বসতি স্থাপনের অনুমতি দেয়। পূর্ব জেরুজালেমের 3টি বসতিতে 360টির বেশি হাউজিং ইউনিট নির্মাণে অনুমোদন দিয়েছে পৌর কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার 2 দিন পর রোববার জেরুজালেমে কর্তৃপক্ষ ভবন নির্মাণের ওই অনুমোদন দেয়। অধিকৃত এলাকায় অবৈধ স্থাপনা বন্ধে জাতিসংঘের প্রস্তাব পাশের পর ভবন নির্মাণ শুরু করল ইসরায়েল। ওবামা প্রশাসনের সময় ভবন নির্মাণে এই অনুমোদন স্থগিত ছিল। এর আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠক শেষে নেতানিয়াহু বলেন, ট্রাম্পের সঙ্গে ইসরায়েল ফিলিস্তিন ইস্যু, সিরিয়া পরিস্থিতি এবং ইরানের সম্ভাব্য হুমকি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট প্রসঙ্গ। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে নিজেদের প্রথম ইনিংসে 354 রানে অল আউট হয়েছে নিউজিল্যান্ড। হেনরি নিকোলসের ক্যারিয়ার সেরা ইনিংসে 65 রানের লিড পায় স্বাগতিকরা।
জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশের সংগ্রহ 8 উইকেট 162 রান। ফিল্ডারদের ব্যর্থতায় দিনে দলীয় 286 রানে সাউদিকে সাজঘরে ফেরান সাকিব। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির খুব কাছে গিয়েও মিরাজের শিকার হয়ে নিকোলস ফেরেন 98 রানে। আর ব্যক্তিগত 7 রানে জীবন পাওয়া নীল ওয়েগনার 26 রানে আউট হলে কিউইদের ইনিংস শেষ হয় 354 রানে। বাংলাদেশের হয়ে সাকিব নেন 4 উইকেট 65 রানে। পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের দুই ওপেনার তামিম ও সৌম্য অনেকটা ওয়ানডে মেজাজে শুরু করেন বাংলাদেশের ইনিংস। তবে টিম সাউদির ফাঁদে পা দিয়ে আবারও উইকেট বিলিয়ে দেন তামিম ইকবাল। ব্যক্তিগত 8 রানে আউট হন বাংলাদেশের অধিনায়ক। এরপর ব্যক্তিগত 36 রানে ডি গ্র্যান্ডমোরের বলে জিত রাভালের অসাধারণ ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন সৌম্য। আর দলীয় 73 রানে দলের বড় তারকা সাকিবও ফিরে গেলে বিপর্যয়ে পড়ে টাইগাররা। দলীয় 92 ও ব্যক্তিগত 38 রানে ফেরেন আরেক টাইগার ব্যাটিং স্তম্ভ মাহমুদুল্লাহ। এরপর শান্ত 12, সাব্বির এবং সোহান দুজনেই 0 রানে ফিরলে ধুঁকতে থাকে টাইগাররা। মিরাজ বোল্টের শিকার হবার আগে করেন মাত্র 4 রান। নবম উইকেট জুটিতে ঝড়ো ব্যাটিং করে দলের সংগ্রহ দ্রুত গতিতে বাড়িয়ে এনেছেন দুই টেলেন্ডার রাব্বি ও তাসকিন। দর্শক, ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আছেন রিপোর্টার হুমায়ুন কবির রোজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রোজ, ধন্যবাদ আপনাকে। আসলে এখন বাংলাদেশ যেভাবে ব্যাটিং করছে, আসলে বাংলাদেশের টপ মিডল অর্ডারের ব্যাটসম্যানদের এটা একটা শিক্ষণীয় ব্যাপার হতে পারে। কারণ আপনি জানেন তাসকিন এবং কামরুল বিশেষজ্ঞ বোলার, তারা আসলে পেস বোলার, কিন্তু তারা আসলে ব্যাট করতে পারেন না। কারণ চতুর্থ দিনে আমরা উইকেটে দেখেছি এখানে বোলারদের জন্য যেমন জায়গা আছে, ঠিক তেমনি এই উইকেটে কিন্তু ব্যাটসম্যানদের জন্য প্রচুর রান আছে, অর্থাৎ স্পোর্টিং উইকেট হয়ে গেছে। এর আগে যখন ইকবাল আপনার সাথে কথা বলছিলাম, নিশ্চয়ই আপনার মনে আছে, তখন কিন্তু বাংলাদেশের 72 রানে 3 উইকেট ছিল এবং ওই শর্ট সিলেকশন নিয়ে কথা বলছিলাম, যেমন তামিম ইকবালের আউটটি, সাকিব আল হাসানের আউটটি এবং সৌম্য সরকারের আউটটি। এই আউটটি আসলে অনেক প্রশ্নবিদ্ধ এবং এই 3টে আউটই আসলে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। কারণ তারাই বেশ ভালো খেলছিলেন, যে কারণে আসলে বাংলাদেশ যে ফ্লোতে ছিল, যেভাবে রান সংগ্রহ করতেছিল, সেখান থেকে একটা ধস নেমে গেছে। আপনি ওয়েলিংটন টেস্টের কথাও নিশ্চয়ই আপনার মনে আছে, আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশ প্রথম ইনিংসে ভালো খেলেছিল, দ্বিতীয় ইনিংসে কিন্তু ওই ব্যাটিং ব্যর্থতার কারণে কিন্তু বাংলাদেশ আসলে টেস্টটা হেরে যায়, যে টেস্টটা দারুণভাবে বাংলাদেশ ড্র করতে পারত। ঠিক তেমনি ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাসে প্রথমবারের মতো কিন্তু বাংলাদেশের টেস্টে ড্র করার একটা সম্ভাবনা জেগেছিল। যদিও বাংলাদেশ প্রথম ইনিংসে খুব ভালো একটা টোটাল দাঁড় করাতে পারেনি, তবে বোলারদের জন্য কিন্তু দারুণভাবে লড়াই ফিরেছিল বাংলাদেশ। কিন্তু একটা প্রশ্ন বা অনেকের মনে শঙ্কা ছিল যে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানরা সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারবে কিনা। এখানে যদি ইকবাল বাংলাদেশ লিডটা 250 থেকে 300 রান নিত, তবে কিন্তু ভালো একটা লড়াই বা ভালো একটা চ্যালেঞ্জ, উপভোগ্য একটা টেস্ট দেখা যেত। তার থেকে বড় কথা ইকবাল, গতকালকে বলছিলাম, আজকে সকালেও কিন্তু একটা কথা বলছিলাম, যেহেতু তৃতীয় দিন বৃষ্টিতে ভেসে গেছে, বাংলাদেশের সামনে 2টি দিন আছে, অর্থাৎ 6টি সেশনে 180 ওভার খেলা হবে। যদি জ্যামিতিক ক্রিকেট খেলা হয়, যদি এইভাবে পরিকল্পনা করা হতো, দুর্বল বল আসলে তখন ব্যাটসম্যানরা রান নেবেন, আর যদি বল লিফট করে খেলা হতো, ছেড়ে ছেড়ে খেলা হতো, মানসিকতা যদি টিম ম্যানেজমেন্ট থেকে এভাবে দেওয়া হতো যে আসলে টেস্টে আমরা ড্র করার জন্য খেলবে, বাংলাদেশ ড্র করার জন্য খেলবে, ব্যাটসম্যানরা সেই রকম একটা মানসিকতা নিয়ে যদি উইকেটে আসতেন, তাহলে হয়তো এই পর্যায়ে থাকতো না। আসলে টিম ম্যানেজমেন্টেরও একটা ভুল, যে ব্যাপারগুলো, পরিকল্পনার যে ঘাটতি, সেটা স্পষ্ট হয়ে ওঠে ব্যাটসম্যানরা আসলে ভুল শর্ট সিলেকশনে করার ক্ষেত্রে। তো ইকবাল, তাসকিন আর রাব্বির কল্যাণে কিন্তু এখন বাংলাদেশের লিডটা 100 ঠেকেছে। সবকিছু মিলে যে অবস্থা ম্যাচের, আজকে হয়তো ম্যাচটা শেষ হয়ে যেতে পারে, কারণ এখনো 20-21 ওভারের মতো খেলা আছে। এই 20-21 ওভারে নিউজিল্যান্ডের মতন দল এত রান টপকে যাওয়া তাদের ক্ষেত্রে কিন্তু খুব কঠিন কিছু হবে না। তো ইকবাল, এই ছিল আমার কাছে সর্বশেষ পিচ্ছে আপনার কাছে। দর্শক, ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল থেকে টেস্টের সবশেষ খবর জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। রাষ্ট্রীয় অনেক প্রতিষ্ঠানের কাছে দায় দেনা রেখেই লাভের হিসেব কষছে বিমান, যথার্থতা নিয়ে প্রশ্ন, বিশেষজ্ঞের পরিচালনা যুগোপযোগী করার আশ্বাস মন্ত্রীর। 10 বছর ধরে ফাইলবন্দি পুলিশ সংস্কার প্রস্তাব, থেমে নেই প্রক্রিয়া, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। বাস্তবায়ন হলে কমবে রাজনৈতিক প্রভাব, বলছেন বিশ্লেষকরা। রেললাইনের স্লিপারে লোহার পাতের পরিবর্তে বাঁশ ব্যবহার সম্পূর্ণ যৌক্তিক, দাবি রেলমন্ত্রীর। সহায়ক কাঠামো হিসেবে ব্যবহার হয়েছে, জানালেন অতিরিক্ত মহাপরিচালক। এটা কোনোভাবে অযৌক্তিক না, সম্পূর্ণভাবেই যৌক্তিক, শতভাগ যৌক্তিক।
কার্যক্রম শুরুর 2 মাসের মধ্যেই ভাড়া বাড়িয়েছে অ্যাপস ভিত্তিক পরিবহন সেবা উবার। যাত্রী সেবা নিশ্চিতে দ্রুত নীতিমালা করার তাগিদ বিশেষজ্ঞদের। এবং ক্রাইস্টচার্চ টেস্টে টপ অর্ডারদের ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। চতুর্থ দিনেই হারের শঙ্কায় টাইগাররা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইল ফোনে পেতে SMS করুন *PN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।